আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম। শুরুতে ইউপি সংবাদ শিরোনাম। শিক্ষকদের দলাদলির কারণে কার্যকর হচ্ছে না ডাকসু, অভিমত সাবেক ছাত্র নেতাদের। ভাবমূর্তি পুনরুদ্ধারের চেষ্টা চলছে বলছেন নতুনরা। লাইট, ফ্যান, এসি সহ ইলেকট্রিক সব ডিভাইস চালু আছে কিনা জানা যাবে মোবাইল অ্যাপসের মাধ্যমে, উদ্ভাবক প্রকৌশলী মাহবুবুল হাসান। এবং রাতভর ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে পবিত্র শবে বরাত পালিত। সন্ত্রাসী এদের কোনো জাত নেই, ধর্ম নেই, দেশ নেই, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্রুনাই প্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনা অনুষ্ঠানে শ্রীলঙ্কায় হতাহতের প্রতি সমবেদনা জানিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, বাংলাদেশের সন্ত্রাসী, জঙ্গি ও মাদকের স্থান হবে না। বহির্বিশ্বে বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণে প্রবাসীদের সহযোগিতা চান শেখ হাসিনা। রিপোর্ট করছেন রাজীব সাহা। দারুস সালামের সুলতান হাজী হাসানাল বালখিয়ার আমন্ত্রণে 3 দিনের সফরে এখন ব্রুনাইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটির রাষ্ট্রীয় এ সফরের মাঝে প্রবাসী আওয়ামী লীগ ও নাগরিক সংবর্ধনায় যোগ দেন প্রধানমন্ত্রী। প্রবাসীদের এই অনুষ্ঠানে তার বক্তব্যে শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান তিনি। একই সাথে হতাহতদের প্রতি সমবেদনা জানিয়ে শেখ হাসিনা বলেন, সন্ত্রাসীদের কোনো জাত বা ধর্ম নেই। এদের রুখতে দেশের সব গোয়েন্দা সংস্থা সহ আইন শৃঙ্খলা বাহিনীকে সবসময় সতর্ক রাখা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। প্রায় 8টা জায়গায় সেখানে বোমা হামলা হয়েছে, অনেক মানুষ মারা গেছে, অনেক আহত, 500-এর উপর মানুষ আহত। আমরা এই ধরনের ঘটনার তীব্র নিন্দা জানাই। কারণ জঙ্গি মানুষ, সন্ত্রাস, নির্মূল কর্মসূচি বাংলাদেশে আমরা জিরো টলারেন্স ঘোষণায় শুধু দেয়নি, আমাদের সমস্ত গোয়েন্দা সংস্থাকে আমরা সবসময় সতর্ক রেখেছি এবং এই ধরনের কোনো চিহ্ন কোথাও গেলে পরে আমরা সচেতনতার ব্যবস্থা নিচ্ছি যে বাংলাদেশের মাটিতে কোনোরকম সন্ত্রাস, জঙ্গি বা দুর্নীতিবাজ, মাদকাসক্ত এর কোনো স্থান হবে না। আগুন দিয়ে মানুষকে পুড়িয়ে হত্যা করার মতো অপরাধেরও সমালোচনা করেন শেখ হাসিনা। একই সাথে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যার তীব্র নিন্দা জানান প্রধানমন্ত্রী। সমাজে আমরা দেখি কিছু আগুনে পুড়ে মরে, এই ধরনের জঘন্য কাজ যেন আর কখনো বাংলাদেশে না হয়, এটা এক ধরনের সন্ত্রাসী কাজ, যার জন্য আমরা নির্বাচনে কোনো ভোটই পাইনি, কারণ এই সন্ত্রাসীদের দেশের মানুষ গ্রহণই করেনি। প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের অর্থনীতির উন্নয়নে প্রবাসীরা সবসময় অবদান রেখে যাচ্ছে। এজন্য নতুন শ্রমবাজার খুঁজে বের করতে হবে। এর আগে ব্রুনাই পৌঁছালে বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় তাকে স্বাগত জানান দেশটির ক্রাউন প্রিন্স আল মুফতাদি বিল্লাহ বলকিয়া। সফরকালে ব্রুনাইয়ের সুলতান হাসানাল বালখিয়া সহ দেশটির গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে বৈঠক করবেন শেখ হাসিনা। দুই দেশের মধ্যে কৃষি, সংস্কৃতি, শিল্প, জ্বালানি খাত সহ বিভিন্ন বিষয়ে 7টি সমঝোতা স্মারক সইয়ের কথা রয়েছে। এছাড়া রোহিঙ্গা সংকট নিয়েও দুদেশের মধ্যে আলোচনা হবে। রাজীব সাহা, এটিএন বাংলা। শিক্ষকদের রাজনৈতিক দলাদলির কারণে কার্যকর হচ্ছে না ডাকসু। ঐতিহ্যবাহী ছাত্র সংসদের ভূমিকাও এখন তাই প্রশ্নবিদ্ধ, এমন মনে অভিমত করেন ডাকসুর সাবেক নেতাদের। এজন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে দায়ী করছেন তারা। তবে ডাকসুর নতুন নেতারা বলছেন, ভাবমূর্তি পুনরুদ্ধারের চেষ্টা চলছে। আরও জানাচ্ছেন হাবিবুর রহমান অভি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, সংক্ষেপে যাকে বলা হয় ডাকসু, এটা হলো বাংলাদেশের সেকেন্ড পার্লামেন্ট। তোফায়েল আহমেদ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের আলোচিত এক নাম। 1969-এর স্বাধীনতা উত্তর তুমুল ছাত্র আন্দোলন চলার সময় ছিলেন ডাকসুর ভিপি। তার মুখও এখন ডাকসুর ভূমিকা আর নেতৃত্ব নিয়ে কঠোর সমালোচনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রসিদ্ধ ছাত্র সংগঠন এবার কতটা কার্যকর হবে তা নিয়ে সরাসরি প্রশ্ন তুললেন তিনি। আমাদের সময় ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, মেনন গ্রুপ, ছাত্র ইউনিয়ন, মতিয়া গ্রুপ, এনএসএফ সব ছিল, তর্ক হতো, বিতর্ক হতো, কিন্তু মিটিং শেষ ঐক্যমতে এসে আমরা হাত ধরাধরি করে আপন হিসাবে, বন্ধু হিসাবে আমরা বেরিয়ে যেতাম। সেই জিনিসটা মনে হয় কেন যেন হারিয়ে গেছে। ছাত্র সমাজ শিক্ষকদেরকে ভীষণভাবে শ্রদ্ধা করত, কারণ শিক্ষকরা রাজনীতি করতেন না। দলীয় সভায় একজন শিক্ষক থাকলে আরেক দলের যারা ছাত্র সমাজ সেই শিক্ষককে সম্মান করতে চায় না। তবে আমার মনে হয় এটা পরিবর্তন করার প্রয়োজন। নির্বাচনের পর ডাকসুর এবারের কমিটিতে 2টি পদ বাদে বাকি পদে ছাত্রলীগের জয় জয়কার।
ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলছেন, ভিপি একা হলেও তার পক্ষে ভালো কাজ করা সম্ভব। আমি নূরকে একা তো মনে করি না। সে যদি গণতন্ত্রের জন্য লড়াই করে, ন্যায়ের লড়াই করে, তাহলে তার পক্ষে সারা দেশের মানুষ আছে, সে কোনোভাবেই একা না। ডাকসু কিন্তু প্রধানত ভিপি দিয়ে পরিচিত, প্রশাসনটা সবাই হচ্ছে দলীয়ভাবে নিয়োজিত। বিশ্ববিদ্যালয়ে ভিসি বলি, প্রক্টর বলি, যাই বলি, এই যে হলের প্রবেশগুলো দেখেন না, গণরুমের ব্যাপারে কিছু করতে পেরেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে বহিরাগত ও অছাত্রদের বসবাস প্রায় 40%। এতে বঞ্চিত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থীরা। অনেকেই শিকার হচ্ছে সিট পলিটিক্সের। গঠনতন্ত্রে ডাকসুর ক্ষমতা সীমিত থাকলেও আগামী 1 বছর অনেক কিছুই করতে চান ডাকসুর নতুন নেতারা। রিক্সা ভাড়া কিংবা ডিপার্টমেন্টে অনেক সময় বিভিন্ন অতিরিক্ত সেশন ফিটি নেওয়া হয়, এইগুলোর ক্ষেত্রে আমরা আশা করি যে ছাত্রলীগও দ্বিমত করবে না। ভাইস চ্যান্সেলর নিয়োগ থেকে 4র্থ শ্রেণীর কর্মচারী পর্যন্ত নিয়োগ, প্রতিটি ক্ষেত্রে মানে খুবই রাজনৈতিক প্রভাব রয়েছে। আর সেই কারণেই আমরা মনে করি যে যোগ্যরা শিক্ষকতা আসতে পারতেছেন না অনেকে। লাইব্রেরির সময়সীমা 8টা পর্যন্ত ছিল, সেটি হচ্ছে সময়সীমা বাড়িয়ে রাত 10টা পর্যন্ত করা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল কোনো ছাত্র সংগঠন যদি যে কোনো সাধারণ শিক্ষার্থীদের স্বার্থে প্রস্তাব দেয়, সকল প্রস্তাবকে মাথা পেতে নিয়ে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে কাজ করার মানসিকতা আমাদের সবসময় রয়েছে। তবে শিক্ষার্থীদের দীর্ঘদিনের সমস্যা, সংকট প্রশাসনের আন্তরিকতা ছাড়া মোকাবিলা সম্ভব নয় বলেও জানালেন ডাকসুর এই নেতারা। প্রায় 3 দশক পর এখন কার্যকর ডাকসু, তাই স্বাভাবিকভাবেই শিক্ষার্থীদের চাওয়া একটু বেশি। ছাত্রদের অধিকার আদায় করে বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের রূপ দিতে সক্রিয় থাকবে ডাকসু নেতারা, এমনটাই প্রত্যাশা সবার। হাবিবুর রহমান অভি, এটিএন বাংলা, ঢাকা। ঘরের লাইট, ফ্যান, এসি সহ ইলেকট্রিক সব ডিভাইস চালু আছে কিনা তা এখন মোবাইল অ্যাপের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে যে কোনো জায়গা থেকেই। শুধু তাই নয়, যেসব ডিভাইস বন্ধ করা যাবে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে। ইন্টারনেট নিয়ন্ত্রিত ইলেকট্রনিক এই ডিভাইসটি উদ্বোধন করেছেন গবেষক ও তড়িৎ প্রকৌশলী মাহবুবুল হাসান। আদিন সজীবের রিপোর্ট, ছবি তুলেছেন জহিরুল আলম রঞ্জু। আমার নাম মোহাম্মদ মুজাফফর আলী, জেলা টাঙ্গাইল। এখানে আমি এই পিসিবির কাজটা আমি কাজ করি। যে আমি কখনো কল্পনাও করতে পারিনি যে আমি নিজেই একটা সার্কিট বোর্ড তৈরি করতে পারবো। আমার স্বপ্ন যে আমি আরও নতুন নতুন প্রোডাক্ট ডিভাইস তৈরি করব, বাইরের দেশ থেকে আমাদের কিনতে না হয়। এই প্রোডাক্টটাই যাতে বাইরের দেশ আমাদের দেশ থেকে কিনতে পারে। উন্নত বিশ্ব যখন এমন প্রযুক্তি ব্যবহার করছে, তখন বাংলাদেশে অনেকের কাছে এমন কিছু কল্পনাও মনে হতে পারে, কিন্তু সেই স্বপ্ন বা কল্পনাই এখন বাস্তব এদেশে। এখানকার উদ্ভাবনীয় কাজগুলো এসব দেখে আমি নিজেই একটু আনন্দিত হই। এইসব ডিভাইস, নতুন নতুন ডিভাইস আমরা যখন কাজ করতে পারতেছি, নিজেদের কাছে খুবই আনন্দিত মনে হচ্ছে। এবং মনে হচ্ছে যে আমরা এখন অ্যাজ ইঞ্জিনিয়ার হিসেবে নিজেকে বলতে ইচ্ছে করে, যেটা আগে বলতে পারতাম না। গ্রামের এই তরুণ কিশোররাই তৈরি করছেন তাক লাগানো এসব নতুন ধারণার ডিভাইস। তাদের প্রশিক্ষণ দিচ্ছেন মাহবুবুল হাসান। নিজের কারখানায় তৈরিও করছেন ইন্টারনেট নিয়ন্ত্রিত ইলেকট্রনিক ডিভাইস। যে ডিভাইসটা বানাচ্ছি এটার নাম 4 চ্যানেল আইওটি ডিভাইস। এই ডিভাইসটার মেইন পারপাস হচ্ছে বিশ্বের যে কোনো জায়গা থেকে, সাপোজ আমি আমার বাসার ফ্যান, লাইট, টিভি, ফ্রিজ এগুলো অন অফ করতে পারবো। এই যে এই অ্যাপসটি যেটি আছে, এই অ্যাপসটির এই বাটনে আমি যদি ক্লিক করি তাহলে দেখতে পারবেন আপনারা এই লাইটটি চলে গেল। ঠিক এভাবেই বিশ্বের যে কোনো জায়গা থেকে এরকম একটি অ্যাপস বা এরকম একটা মোবাইল ব্যবহার করে আপনি আপনার ঘরের কিংবা বাসার যে কোনো ইলেকট্রনিক ডিভাইস সেটিকে বন্ধ করা যাবে। প্রায় 7 বছর ধরে এই ডিভাইস নিয়ে গবেষণা করা মাহবুবুল হাসান বলছেন, তার উদ্দেশ্য দেশের প্রত্যন্ত অঞ্চলের বেকার জনগোষ্ঠীকে প্রশিক্ষণ দিয়ে গড়ে তোলা, যাতে অবহেলিত এই কর্মশক্তি তাদের উদ্ভাবন ও দক্ষতা দিয়ে বদলে দিতে পারে গ্রামের চিত্র। আমার গ্রাম আমার শহর, তারুণ্যের শক্তি মানুষের মুক্তি, এই স্লোগানকে সামনে রেখে প্রায় 40টার মতো ট্রেনিং আমি অ্যারেঞ্জ করছি। যে ট্রেনিংগুলো করলে আমি মনে করি বাংলাদেশের গ্রামগুলো একটা মার্কেটে পরিণত হবে, যে মার্কেটের মাধ্যমে বাংলাদেশের যে গ্রামের ছেলেগুলো আছে এই ছেলেগুলো বেকারত্ব দূর করা সম্ভব হবে। মাহবুবুল হাসানের মতো উদ্যমী এই তরুণদের হাত দিয়েই হয়তো একসময় বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। রাতভর ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে পালিত হলো পবিত্র শবে বরাত। মহামান্বিত এই রজনীকে সৌভাগ্যের রাত হিসেবে মনে করা হয়। পাপ মুক্তি চেয়ে আরও সমৃদ্ধ জীবনের জন্য মহান আল্লাহর কাছে নতজানু হয়ে ক্ষমা চান ধর্মপ্রাণ মুসল্লিরা। বিস্তারিত জানাচ্ছেন মনির হোসেন তপু। মুসলমানদের কাছে শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত শবে বরাত বা লাইলাতুল বরাত হিসেবে পরিচিত। তাদের বিশ্বাস এই রজনী অত্যন্ত বরকতময়।
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে যথাযথ মর্যাদায় পালিত হয় শবে বরাত। এই উপলক্ষে ইবাদত বন্দেগীতে মশগুল থাকেন ধর্মপ্রাণ মুসল্লিরা। প্রতিটি মসজিদেই চলে কোরআন তেলাওয়াত, ওয়াজ মাহফিল, জিকির আজগার সহ নফল ইবাদত। বাংলাদেশে কোনো আগুন না লাগে আর কোনো দুর্ঘটনা না ঘটে। আমাদের এই দেশটা যেন জঙ্গিদের থেকে রক্ষা করে, আশা করি আগামী দিনগুলিতে যেন আমাদের দেশের জন্য ভালোই হবে ইনশাল্লাহ। এই মহিমান্বিত রাত্রে আমাদের প্রার্থনা যারা চলে গেছে দুনিয়া থেকে তাদের ব্যস্ত নসিব করুক। বলা হয় এই রাতেই মানব সমাজ তথা সারা বিশ্বের সব সৃষ্টির ভাগ্য নির্ধারণ করে থাকেন মহান আল্লাহ তাআলা, নাজিল করেন বান্দাদের জন্য অশেষ রহমত। পবিত্র এই রাতে জাতি ধর্ম নির্বিশেষে সবাই যেন একত্রিত হয়ে বসবাস করতে পারে সেই প্রার্থনা করেছেন মুসল্লিরা। মুসলমানদের বিশ্বাস মহান রাব্বুল আলামিন মানবজাতির জন্য তার অসীম রহমতের দরজা খুলে দেন এ রাতে। মাগরিবের নামাজের পর থেকে জাতীয় মসজিদ, বায়তুল মোকাররম সহ দেশের প্রায় সবকটি মসজিদে ছিল মুসল্লিদের জমায়েত। শবে বরাতে নেওয়া হয় বাড়তি নিরাপত্তা। শ্রীলঙ্কায় অনাকাঙ্ক্ষিত বোমা হামলার পর বিশেষ নজরদারি ছিল আইন শৃঙ্খলা বাহিনীর। মনির হোসেন তপ্পু, ATN বাংলা, ঢাকা। খালেদা জিয়াকে কারাগারে রেখে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীরা সংসদে যোগ দিলে তা নেতাকর্মীরা তাদের ক্ষমা করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে মৎস্যজীবী দলে মানববন্ধনে তিনি এ কথা বলেন। প্যারোলের নামে খালেদা জিয়াকে আপোস করানো যাবে না বলে দাবি করেন গয়েশ্বর রায়। খালেদা জিয়ার আদর্শের কর্মী যারাই মনে করে তারা জয়লাভ করছে, আমি বিশ্বাস করি তারা সংসদের যারা তো দূরের করা তার আশেপাশে তো হাঁটবে না, কারণ তার আশেপাশে হাঁটলে বাংলাদেশের 16 কোটি মানুষ তাদের ক্ষমা করার সুযোগ পাবে না। নেত্রী জেলে থাকবে, আমরা সংসদে মজা নেব আর শেখ হাসিনাকে সন্তুষ্ট করব, এমন ব্যক্তি বিএনপিতে আছে কিনা আমার জানা নাই। যদি থাকে যথাসময়ে যথাযথ উত্তর তাদের জন্য অপেক্ষা করছে ঘরে বাইরে রাস্তায় সরকার। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে 1 কোটি 5 লাখ টাকা ব্যয় করেছে আওয়ামী লীগ। বিপরীতে দলটি আয় করেছে 1 কোটি 26 লাখ টাকা। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা HT ইমামের নেতৃত্বে আওয়ামী লীগের প্রতিনিধি দল গতকাল নির্বাচন কমিশনে আয় ব্যয়ের এ প্রতিবেদন জমা দেয়। এই প্রতিবেদন গ্রহণ করেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। নির্বাচনী ফলাফলের গ্যাজেট প্রকাশের 90 দিনের মধ্যে জাতীয় নির্বাচনে দলীয় আয় ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দেওয়ার বিধান রয়েছে। এবারে আমাদের একটি জিনিস উল্লেখযোগ্য যে অন্যান্য বছর আমরা অনেক সময় যে সমস্ত আমাদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন যারা সমস্ত সদস্য তাদের অনেককেই আর্থিক সহায়তা দেওয়া হয়েছে, এবারে আর সেটি দেওয়া হয় নাই। সেদিক থেকে আমাদের ব্যয় কম। আবার এবারে আমরা আয় পেয়েছি বেশি, অনেকেই অনুদান দিয়েছেন সেগুলো এবং বিধান অনুযায়ী যা যা করা দরকার সেইভাবেই আছে। সারা দেশে খোলা জায়গায় নোংরা পরিবেশে তৈরি ও বিক্রি হচ্ছে নানা মুখরোচক খাবার। অস্বাস্থ্যকর এসব খাবার খেয়ে নানা রোগে আক্রান্ত হচ্ছে অনেকে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন দীর্ঘদিন অস্বাস্থ্যকর খাবার খেলে ডায়রিয়া, আমাশয় সহ জন্ডিসের মতো রোগ দেখা দিতে পারে। মেহেরপুর থেকে উম্মে ফাতেমা রুজিনার রিপোর্ট, জানাচ্ছেন শফিউল আলম সুজন। তেলে ভাজা জিলাপি, পেঁয়াজু কিংবা চটপটি, ফুচকা সহ আরও কত কি মজার খাবার। রাস্তার পাশে ঝটপট তৈরি আর চটপট আহারের এমন মুখরোচক খাবার দেখে যে কারো জিভে জল আসে অনায়াসেই। ঘরে বাইরে আড্ডায় কিংবা চলতি পথে দেশীয় এসব খাবারের জুড়ি নেই। তাই তো ভ্রাম্যমাণ দোকানগুলোতে ভিড় লেগে থাকে সব সময়। তবে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করায় মান নিয়ে আছে সংশয়। স্কুল কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে নানা শ্রেণী পেশার মানুষ জেনে কিংবা না জেনে ঝুঁকিপূর্ণ এসব খাবার খাচ্ছে দেদারসে। টিফিনে আমরা এগুলো লোভ সামলাতে না পেরে এগুলো আমরা খাই। তো ছুটি চলে আসে মুখের সাথে খাই, কিন্তু পরবর্তী দেখা যায় এটা গ্যাসে বড়ি না খেলে মানে সমাধান হয় না। অস্বাস্থ্যকর একটা পরিবেশে তৈরি হচ্ছে এবং আমরা কিন্তু অনায়াসে এইগুলা খেয়ে যাচ্ছি।
প্রায় সব দেশেই স্ট্রিট ফুড বা রাস্তার খাবার জনপ্রিয়, তবে সেক্ষেত্রে খাদ্যমান ও পরিচ্ছন্নতা মানা হলেও এদেশে তা অনুপস্থিত। পানি বিশেষ করে বড় একটা ম্যাটেরিয়াল যেটার ভিতর দিয়ে অনেকগুলো সংক্রামক রোগ ছড়ানোর সম্ভাবনা থাকে। সচেতনতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং প্রচারণা করতে হবে। যদি সতর্ক করা যায় তাহলে হয়তো তারা কিছুটা নিবৃত হবে এই কাজ থেকে। চিকিৎসকরা বলছেন এসব খোলা ও নোংরা পরিবেশের খাবার মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাই বিভিন্ন রোগ থেকে বাঁচতে এসব খাবার এড়িয়ে চলার পরামর্শ তাদের। ডায়রিয়া, আমাশা, ডিসেন্ট্রি, হেপাটাইটিস এ, হেপাটাইটিস ই মতো মারাত্মক রোগ হতে পারে। হাইজিন মেনটেন করে খাবার তৈরি ও পরিবেশন করা যায়, তবে এই রোগগুলি থেকে আমরা মুক্তি পেতে সক্ষম হব। এদিকে খোলা জায়গায় এসব খাবারে মানব স্বাস্থ্যের জন্য নানা ক্ষতিকর উপাদান পেয়েছে ন্যাশনাল ফুড সেফটি ল্যাবরেটরি। এ ব্যাপারে জনগণকে সচেতন হওয়ার পরামর্শ তাদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে আন্তর্জাতিক সংবাদ। জাতীয় নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট হতে যাচ্ছেন কমেডিয়ান ভলোদিমির জেলেনস্কি। রাজনীতিতে একেবারে নবীন জেলেনস্কি দ্বিতীয় দফায় ৭৩% ভোট পেয়েছেন বলে আভাস দিচ্ছে এক্সিট পোল। প্রতিদ্বন্দ্বী ও ক্ষমতাসীন প্রেসিডেন্ট পেট্রো পোরোশেঙ্কো পেয়েছেন মাত্র ২৫% ভোট। উল্লসিত সমর্থকদের উদ্দেশ্যে জেলেনস্কি বলেছেন, সাধারণ মানুষকে তিনি কখনোই আশাহত করবেন না। অন্যদিকে পরাজয় মেনে নেওয়ার ঘোষণা দিয়েছেন ২০১৪ সালে ইউক্রেনের ক্ষমতায় আসা পোরোশেঙ্কো। রাজনৈতিক অভিজ্ঞতাহীন এক কৌতুক অভিনেতার এমন বিজয়কে প্রভাবশালী পোরোশেঙ্কোর বিরুদ্ধে দেশবাসীর ক্ষোভের বহিঃপ্রকাশ বলে মনে করছেন বিশ্লেষকরা। এবারে পার্টেক্স খেলার খবর। করিম বেনজেমার হ্যাট্রিকে স্প্যানিশ লা লিগায় অ্যাথলেটিক বিলবাওকে ৩-০ গোলে বিধ্বস্ত করল রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে বলে দখল আর আক্রমণে বেশ এগিয়ে থেকেও প্রথমার্ধে গোলে দেখা পায়নি রিয়াল, তবে বিরতির পর আক্রমণের ধরন পাল্টায় তারা। ৪৭ মিনিটে অ্যাসেনসিওর ক্রসে মাথা ছুঁয়ে প্রথম দলকে এগিয়ে দেন ফরাসি তারকা বেনজেমা। ৭৬ মিনিটে লুকা মদ্রিচের কর্নারে হেড করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। আর ম্যাচের শেষ মিনিটে গ্যারেথ বেলের পাস থেকে নিজের হ্যাটট্রিক পূরণ করে রিয়ালের বড় জয় নিশ্চিত করেন বেনজেমা। এই জয় ৩৩ ম্যাচ শেষে ৬৪ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানটি আরও শক্ত করল লা ব্লাঙ্কোরা। ইংলিশ প্রিমিয়ার লিগের আলাদা ম্যাচে লিভারপুল জয়ী হলেও হেরে গেছে আর্সেনাল। কার্ডিফ সিটির বিপক্ষে ২-০ গোলের কষ্টে অর্জিত জয় দিয়ে আবারও পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে লিভারপুল। কার্ডিফের মাঠে ম্যাচের ৩/৪ বেশি সময় বলে দখল আর প্রায় ২০টি আক্রমণের পরও গোলে দেখা পেতে বেশ বেগ পেতে হয় অলরেডদের। ৫৭ মিনিটে জর্জিনিও এগিয়ে দেন অতিথিদের। মোহাম্মদ সালাহকে ফাউল করে ৮১ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন জেমস মিলনার। এতে ৩৫ ম্যাচে ৮৮ পয়েন্ট নিয়ে ম্যান সিটিকে টপকে আবারও শীর্ষে ইউর্গেন ক্লোপের দল। অন্য ম্যাচে ক্রিস্টাল প্যালেসের কাছে ৩-২ গোলে হেরেছে আর্সেনাল। তাতে চেলসিকে টপকে তালিকা চতুর্থ স্থানে উঠল গানাররা। ৬ দেশ নিয়ে আজ থেকে মাঠে গড়াচ্ছে বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক নারী গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। বিকেল উদ্বোধনী ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে লড়বে বাংলাদেশ। শিরোপার অন্যতম দাবিদার হিসেবে স্বাগতিকদেরই মেনে নিচ্ছে প্রতিপক্ষরা। টুর্নামেন্ট শুরুর আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে হোটেল ইন্টারকন্টিনেন্টালে রোববার কথা বলেন ৬ দলের কোচ এবং অধিনায়করা। রিপোর্ট করছেন এস.এম. আশরাফ। এক শিরোপার ৬ দাবিদার। ৩ মে টুর্নামেন্টের ফাইনালে এই হাসি শেষ পর্যন্ত ফুটবে এক অধিনায়কের মুখেই। কে সেই ভাগ্যবতী জানা নেই কারো, তবে ফটো সেশনে অভিব্যক্তিতে যেন নিজেদের চ্যাম্পিয়ন হিসেবে প্রমাণ দিতে চাইলেন তারা। টুর্নামেন্ট নিয়ে আনুষ্ঠানিক বক্তব্যে একমাত্র সংযুক্ত আরব আমিরাত ছাড়া প্রত্যেকেই ফেভারিট হিসেবে মেনে নেন স্বাগতিক বাংলাদেশকেই। Yeah, I think Bangladesh is one of the strongest team we know in the qualification we've been playing, and they've been champion of the qualification. The first place may be Bangladesh. Because I missed the Bangladesh in this team in 2016 in Thailand in final round in under 16. স্বাগতিক দলের কোচ অধিনায়কও স্বীকার করে নেন প্রতিপক্ষ দলগুলোর শক্তিমত্তা আর নিজ দলের পারফরমেন্সের বিবেচনায় এগিয়ে থাকবে তারাই। আমাদের কাছে পারফর্মটাই গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করব যে আমাদের 100% দিয়ে
ভালো খেলার। মেয়েদের খেলায় প্রমাণ করে এবং আপনার যদি 15, 16, 18তে আপনার তাদের পারফরমেন্স আমরা দেখি, 19-এ অবশ্যই সবাই শক্তিশালী, বাট বাংলাদেশ অবশ্যই ফেভারিট। আমরা অনেক দেশকে পরাজিত করেছি, পাকিস্তানকে 17 গোলে হারানোর ক্ষমতা এই মেয়েদের আছে। আমাদের এই মেয়েরা কঠিন পরিশ্রম করছে। আমরা আশা করি বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারি। বাংলাদেশকে শুভকামনা জানাতে এদিন আরও উপস্থিত ছিলেন আব্দুস সালাম মুর্শিদি, কাজী নাবিল আহমেদ সহ স্পন্সর কে স্পোর্টসের সিইও ফাহাদ করিম। আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ দিয়ে সোমবারই শিরোপা জয়ের অভিযান শুরু করছে বাংলাদেশ। গ্রুপে তাদের আরেক প্রতিপক্ষ কিরগিজস্তান। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। কলকাতা নাইট রাইডার্সকে 9 উইকেটে হারিয়ে আইপিএলে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠে এলো সানরাইজার্স হায়দ্রাবাদ। আর এই পরাজয়ে কাগজে কলমে সুযোগ থাকলেও টানা 5 ম্যাচ হেরে আইপিএলে প্লে অফের আশা শেষ হয়ে গেল শাহরুখ খানের দল কলকাতার। নিজেদের মাঠ রাজীব গান্ধী স্টেডিয়ামে 107 রানের টার্গেটে নেমে 2 ওপেনারের 50-তে 30 বল হাতে রেখে 1 উইকেটে 161 রান তুলে জয় পায় হায়দ্রাবাদ। দলের পক্ষে জনি বেয়ারস্টো 43 বলে 80 রানে অপরাজিত থাকেন। ডেভিড ওয়ার্নার করেন 38 বলে 67 রান। এর আগে টস হেরে ব্যাট করে ক্রিস লিনে 51 রানে ভর করে 8 উইকেটে 159 রান সংগ্রহ করে কলকাতা। হায়দ্রাবাদের বোলার ম্যাচ সেরা খলিল আহমেদ 33 রানে 3 উইকেট নিয়ে কলকাতার ইনিংসে ধস নামান। শেষ করার আগে ইউপি সংবাদ শিরোনাম আরেকবার। শিক্ষকদের দলাদলির কারণে কার্যকর হচ্ছে না ডাকসু, অভিমত সাবেক ছাত্র নেতাদের। ভাবমূর্তি পুনরুদ্ধারের চেষ্টা চলছে বলছেন নতুনরা। লাইট, ফ্যান, এসি সহ ইলেকট্রিক সব ডিভাইস চালু আছে কিনা জানা যাবে মোবাইল অ্যাপসের মাধ্যমে, উদ্ভাবক প্রকৌশলী মাহবুবুল হাসান। এবং রাতভর ইবাদত বন্দিগির মধ্য দিয়ে পবিত্র শবে বরাত পালিত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। দর্শক, এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/atntnews এবং সাবস্ক্রাইব করে এটিএন বাংলার সাথেই থাকুন।